রাজ্যে এখন শীতের আমেজ। 2023কে বিদায় জানিয়ে শুরু হলো নতুন একটা বছর। 8 থেকে 80 মেতে উঠেছে বর্ষবরণের আনন্দে। তবুও হাজারো সাবধানতার মধ্যে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে জ্বর, সর্দি, কাশির মতন সাধারণ রোগগুলো। শীতের দিনে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন সেই ব্যাপারেই পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি পাল। আমাদের প্রতিনিধি কাজল পুরকাইত পৌঁছে গিয়েছিলেন ডাক্তার হিমাদ্রি পালের কাছে। চলুন আমরা শুনে নিই তিনি কি পরামর্শ দিলেন। এখন এই যে শীতকালটা শুরু হয়েছে, শীতকালে আসলে যদিও মনোরম সময়, তবুও শারীরিক দিক দিয়ে যারা জীবনের দুই অর্ধে আছেন, তার মানে 5 বছরের নিচের বাচ্চারা এবং মূলত 50 যারা রয়েছেন, তাদের দুই ক্ষেত্রেই কিন্তু নানা রকমের অসুবিধার সৃষ্টি হতে পারে। এক দেখা যায় এই সময়ে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দুটোই কিন্তু এই সময় দেখা যায়। কি কি দেখা যেতে পারে? বিশেষত আমরা চিন্তিত হব বাচ্চা এবং বড় যাদের ক্ষেত্রে অ্যাস্থমা অর্থাৎ শ্বাসের অসুখ রয়েছে। দেখা গেছে শীতকালের প্রথম দিকে এই শ্বাসের অসুখগুলি অনেক ক্ষেত্রে বাড়তেই পারে। মূলত আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ভাইরাসের জন্য এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, এবং দেখা গেছে যে এটি অনেক ক্ষেত্রে নিউমোনিয়াতে পর্যবসিত হতে পারে, সঙ্গে ব্রঙ্কিয়াটিস, ব্রঙ্কিওলাইটিস, এইরকম অসুখ যেগুলো অনেক ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়। তাহলে আমরা কি করব? বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো যে এই সময় বাচ্চাদের একটু সাবধানে রাখতে। হঠাৎ যেন ঠান্ডা হাওয়া, ঠান্ডা জল কিংবা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলির সামনে তারা না পড়ে, হালকা গরম জলে চান করতে পারে। এবং সব থেকে বড় কথা, যদি চিকিৎসকরা মনে করেন এই সময় বাচ্চার ক্ষেত্রে কারো পুরনো অ্যাসমা রয়েছে, তার ইনহেলার প্রয়োজন, তাহলে কিন্তু স্বচ্ছন্দে আমরা ইনহেলার ব্যবহার করব। আমাদের ক্ষেত্রে একটা বড় ভুল ধারণা রয়েছে, অনেকেই আমরা মনে করি ইনহেলার অত্যন্ত ক্ষতিকর। একেবারেই ভুল ধারণা। আমরা এখন বলছি ইনহেলেশন থেরাপি সব থেকে আধুনিক এবং সব থেকে কম পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত। অতএব এই সময় কিন্তু ইনহেলেশন থেরাপিটা আমাদের ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে এই সময় বড়দের এবং ছোটদের এর চারপাশে যেটা সব থেকে বেশি অসুবিধা হয়, ধোঁয়া এবং ধুলোজনিত প্রবলেম। এই দেখা গেছে এই সময় বাড়ির ভেতরে যদি আমরা উনুন জ্বালাই, যদি বাড়ির বড়রা ধূমপান করে, সেই ধূমপান যেমন নিজেদের পক্ষে ক্ষতিকর, তেমন শিশুদের পক্ষেও কিন্তু ধূমপান জনিত কারণে প্রচুর রকমের অসুখের সৃষ্টি হতে পারে। এইটা কিন্তু করা চলবে না। সব থেকে বড় কথা, বড়দের ক্ষেত্রে 50 যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অ্যাস্থমার অ্যাটাক অনেক বেড়ে যেতে পারে। সিওপিডি বলি আমরা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই অসুখে কিন্তু প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, এবং এটি যদি প্রতিরোধ করতে হয়, অনেক সময় আমরা বলতে পারি যে বাচ্চাদের এবং বড়দের ক্ষেত্রে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা। মূলত দুটো টিকা আমরা বিশেষ করে বলি, এক হচ্ছে ইনফ্লুয়েঞ্জা টিকা, আরেকটা হচ্ছে নিউমোনিয়া টিকা। 50-এর উপর যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে এই নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা টিকা অবশ্যই জরুরি, বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই। এইটি নিলে কিন্তু পরবর্তী অসুবিধা থেকে দূরে থাকা যেতে পারে। এই সময় আরেকটা ব্যাপার হয়, নানা রকমের পরাগরেণু ওড়ে। এই সময় যে শ্বাসকষ্ট, কাশি, জ্বর এগুলো হয়, এগুলো অনেকটাই কিন্তু নানা রকম অ্যালার্জেনের জন্য হয়, এবং এই অ্যালার্জেনের জন্য দায়ী নানা রকমের ফুলের রেণু। এইগুলো থেকেও কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। যাদের সর্দি কাশি হচ্ছে তাদের মাস্ক ব্যবহার করতে হবে, এবং সব থেকে বড় কথা, বাড়িতে কারো সর্দি কাশি হাঁচি হলে তাদের আমরা বলবো বাচ্চাদের কাছে না যেতে। অবশ্যই নিয়মিত হাত ধুতে হবে। অবশ্যই নিয়মিত যাদের সর্দি কাশি আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো হালকা গরম জলে নুন ফেলে যদি নিয়মিত একটুখানি কুলকুচি করেন, গার্গল করেন, তাহলে ঠিক থাকতে পারে। এই সময় আরেকটা প্রবলেম হয় যাদের আর্থারাইটিস আছে। শীতকালে কিন্তু দেখবেন এই আর্থারাইটিসটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়, গাঁটের ব্যথা বেড়ে যায়। এবং আরো একটা ব্যাপার, একটা দারুণ ব্যাপার বলি, যাদের ধরুন হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার কিংবা ডায়াবেটিসের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে।
কি অসুবিধা? শীতকালে আমাদের কিন্তু চলাচল, হাঁটা চলা, ব্যায়াম এগুলো কিন্তু শীতের ভয়ে আমরা কম করি। তার ফলে আমাদের ক্যালোরি ক্ষয় কম হয়। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস বেড়ে যায়। যাদের আর্থ্রাইটিস আছে, তারা হাঁটা চলা কম করেন বলে গাঁটের অসুবিধা হয়। এবং সব থেকে বড় কথা, যাদের নিয়মিত হাঁটার কথা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালোরি ক্ষয় হয় না, ফলে নানা রকম অসুবিধা হয়। আরো একটি অসুবিধা যেটা হয়, শীতকালে আমাদের খাওয়া দাওয়া, চারদিকে যেহেতু অনেক ভালো খাওয়া দাওয়া হয়, এই জন্য আমাদের কিন্তু পেটের গন্ডগোল হতে পারে, অতিরিক্ত খাওয়া হয়ে যেতে পারে। এগুলি মাথায় রাখতে হবে। প্রচন্ড বেশি পরিমাণে ঠান্ডা হাওয়ায় সামনে আসা যেমন অন্যায়, তেমন আবার এটাও মনে রাখতে হবে ঘরের দরজা জানলা সম্পূর্ণ বন্ধ করে রাখাটাও কিন্তু ভুল। ঘরে নির্মল আলো বাতাস রোদ্দুর যেন প্রবেশ করে, এটাও মাথায় রাখতে হবে। না হলে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ, জীবাণুর গ্রোথ অনেক বেশি বাড়তে পারে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। ত্বকের সমস্যা এই সময় একটা বড় সমস্যা, দু তিনটে কারণ। এক হচ্ছে চারিদিকের যেহেতু শীতে বাতাসের আর্দ্রতা কমে যায়, সেই জন্য আমাদের ত্বক থেকে জলীয় পদার্থ বাতাস শুষে নেয়, ফলে ত্বক খসখসে হয়ে যায়। তার ফলে বারবার চুলকানোর ফলে এইখানে কিন্তু নানা রকমের চর্মরোগ, যেমন খোস, পাঁচড়া, স্কেবিজ, এই টাইপের জিনিস হতে পারে। এবং আরো বড় ব্যাপার যেটা হতে পারে, এই সময় যদি আমি চান না করি, তাহলে কিন্তু আরো বেশি পরিমাণে ময়লা এবং জীবাণু আমাদের শরীরে ঢুকতে পারে। অতএব স্নানটা নিয়মিত করতে হবে। অসুবিধা হলে হালকা গরম জল করে চান করুন। বাচ্চাদের, বুড়োদের ক্ষেত্রে আমরা একদম ঠান্ডা জলে চান করতে আমরা নাই বলবো। এবং অবশ্যই প্রয়োজনীয় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার বলতে যে খুব দামি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তা নয়। আপনি খুব সহজেই নারকেল তেল, যাদের পয়সা আছে তারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। দুটোর ক্ষেত্রেই কিন্তু কার্যকারিতার কোনো অভাব ঘটে না। এবং তেল কিন্তু মাখতে হবে ভিজে ত্বকে, অর্থাৎ স্নান করার পরে হালকা করে গায়ের জল মুছে নিয়ে নারকেল তেল লাগাতে পারেন, ময়শ্চারাইজার লাগাতে পারেন, এবং অবশ্যই সন্ধ্যের দিকে আরেকবার লাগাতে পারেন। তার ফলে ত্বক খসখসে হবে না, ত্বকের রোগ কিন্তু কম হওয়ার সম্ভাবনা থাকবে। সর্ষের তেল এক্ষেত্রে কি, সর্ষের তেল অনেকেই মাখে, গ্রাম বাংলায় অনেকে সর্ষের তেল গায়ে ব্যবহার করে, সেক্ষেত্রে কতটা এটার আমরা সর্ষের তেল গায়ে মাখা কিংবা মাথায় মাখার আমরা কিন্তু সমর্থন করছি না, এটা পরিষ্কার বুঝে নিতে হবে। সর্ষের তেল অনেক বেশি ঘন তেল, এইগুলি আমাদের লোমকূপের যে ছিদ্রগুলি সেগুলি বন্ধ করে দেয়। এর সঙ্গে কিন্তু অনেক পরিমাণে ময়লা জমে যেতে পারে, ফলে ত্বকের থেকে বর্জ্য পদার্থ বেরোতে পারে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, এই সর্ষের তেল কিন্তু অ্যালার্জির সৃষ্টি করে। আপনারা দেখবেন একেবারে ছোট বাচ্চাদের যখন সর্ষের তেল মাখানো হয় বেশ করে ঘষে ঘষে, বাচ্চারা কিন্তু পরিত্রাহী কান, তার কারণ সর্ষের তেল অনেকটা ঝাঁঝ যুক্ত তেল। আপনারা দেখবেন আমরা যখন নাকে যখন সর্ষের তেল দিই, নাক জ্বালা করে। সর্ষের তেল আমরা কিন্তু একদমই প্রেফার করব না। আর পরিষ্কার কথা মনে রাখতে হবে, নারকেল তেল মাখলে ঠান্ডা লাগে না। নারকেল তেল লাগানো যেতে পারে, যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারে। এই সময় পা ফাটে যাদের, তাদের আমরা বলবো পা হালকা গরম জলে বারবার পরিষ্কার করে মোটা করে পেট্রোলিয়াম জেলি, যেটাকে আমরা বলা উচিত নয় ভেসলিন বলি, পেট্রোলিয়াম জেলি জাতীয় জিনিস, নারকেল তেল, এগুলি বারবার লাগাবো, তাহলে কিন্তু পা ফেটে রক্ত পড়াটাও কিন্তু কমতে পারে। কথা বলে রাখি, বাচ্চার জন্মের পরে প্রথম 1 মাস কোনো রকমের তেল মাখাটাই আমরা নিষেধ করব, এবং কোনো মতেই সর্ষের তেল মাখতে আমরা বাচ্চাদের না বলবো অবশ্যই। তার কারণ সর্ষের তেল মাখলে এগুলো অনেকটা ঝাঁঝালো তেল, ফলে অনেক সময় দেখতে পাই একেবারে ছোট বাচ্চাদের গায়ে সর্ষের তেল মাখলে র্যাশ হয়, গা জ্বালা করে, লাভের থেকে ক্ষতি কম হয়। এবং আগেই বলেছি এই তেলটি মোটা তেল বলে এটি কিন্তু আমাদের চর্মরন্ধ্রগুলো বন্ধ করে দেয়, ফলে লাভের থেকে ক্ষতি বেশি হয়। আমরা সর্ষের তেল মাখতে একেবারেই না বলবো। 1 মাসের পরে শীতকালে যদি মাখতে হয়, বাচ্চাদের আমরা নারকেল তেল কিংবা অলিভ অয়েল মাখতে বলবো, এবং সেটাও চানের পরে। এটাই কিন্তু উচিত। কোন রকম ভাবেই সর্ষের তেল মাখিয়ে রোদ্দুরে ফেলে রাখার যে রেওয়াজ, এটা করা চলবে না, তাতে কোনো লাভ হয় না, ক্ষতি হয়। হচ্ছে যে অ্যালকোহল খাওয়া আমরা কোনো সময় সমর্থন করছি না।
বিশেষত অ্যালকোহলের ফলে সাময়িকভাবে শরীরটায় কিছু পরিমাণে ক্যালোরি তৈরি হয়, কিন্তু এই ক্যালোরি কিন্তু স্থায়ী হয় না। কিছুক্ষণ পরে শরীর থেকে অ্যালকোহল নির্গত হয়ে গেলে এই গরমটা কিন্তু থাকে না, এবং শরীর গরম করতে অ্যালকোহল আমাদের দেশে খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং ব্যাপারটা হচ্ছে এই সময় অ্যালকোহলের সঙ্গে সঙ্গে আমরা প্রচুর পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার দাবার, ঝাল মশলা এগুলি খাই, এবং রাত্রে এই সময়টায় যেহেতু আমাদের শারীরিক পরিশ্রম কম হয়, রাত্রিটা অনেক সময় হয়, আমরা দেখেছি যে এই সময় অ্যালকোহল খেয়ে প্রচুর পরিমাণে ভাজাভুজি খেয়ে রাত্রিবেলা অনেকেরই কিন্তু শরীর চূড়ান্ত খারাপ হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। অতএব এটি খুব একটি যুক্তিযুক্ত পরামর্শ নয়। শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, আমরা সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে বলবো। সবুজ শাকসবজিতে যেমন কিছু কিছু বা টক জাতীয় খাবার দাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি বলা হয়ে থাকে যে ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে, এবং সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে। ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমাদের ত্বকের পরিচর্যায় সাহায্য করে, আমাদের ঠোঁটে ঘা, ভিটামিন ডেফিসিয়েন্সি কমানো এগুলোর ক্ষেত্রে সাহায্য করে। আমরা কিন্তু এই সময় অবশ্যই মুখরোচক খাবার দাবার খাবো, কিন্তু সেই বেশি খাওয়াটা আমরা বার্ন করে ফেলবো। অতএব আমাদের এই সময় বেশি হাঁটা, এক্সারসাইজ করা, স্কিপিং করা এগুলি বজায় রাখতে হবে, এবং অবশ্যই প্রচুর পরিমাণে ভাজাভুজি মুখরোচক খাবার একই সঙ্গে একই সিটিং এ না খাওয়াটাই ভালো, এটা আমরা মাথায় রাখবো। জল কি বেশি? অবশ্যই এটি একটি ভালো কথা বলা হয়েছে যে শীতকালে সবার ক্ষেত্রেই সত্য, শীতকালে ঠান্ডায় জল খেতে ইচ্ছা করে না, তার ফলে আমাদের অজান্তেই কিন্তু শরীরে জলাভাব তৈরি হয়ে যায়। এই সময় চারিদিকের আবহাওয়াটা শুষ্ক থাকার জন্য শরীর থেকে কিন্তু জলীয় পদার্থ সহজেই বেরিয়ে যেতে পারে। এই সময় কিন্তু প্রয়োজনীয় জল দিনে অন্তত 2 থেকে 2.5 লিটার জল অবশ্যই খাওয়া দরকার আছে। তা বলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিন্তু লাভ নেই। তথাকথিত কোল্ড ড্রিঙ্কস কোনো রকম ভাবেই জলাভাব কমাতে সাহায্য করে না। যে এনার্জি ড্রিঙ্ক গুলো বাজারে বিক্রি হয় সেগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই, এবং খুব একটা চিকিৎসকরাও কিন্তু এই এনার্জি ড্রিঙ্ক খেতে বলেন না। বেশিরভাগ মানুষই এনার্জি ড্রিঙ্ক খান টিভি বা পেপারের বিজ্ঞাপন দেখে দেখে। আদৌ এই এনার্জি ড্রিঙ্ক খেয়ে কোম্পানিগুলির লাভ হয়তো হয়, কিন্তু যারা খাচ্ছেন তাদের কতটা লাভ হয় সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমরা চিকিৎসকরা এনার্জি ড্রিঙ্ক খাওয়ার খুব একটা প্রয়োজনীয়তা মনে করি না। একজন মানুষের ক্ষেত্রে অন্তত 7 ঘন্টা ঘুম সারাদিনের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয়। এটি আপনি যেভাবেই করেন না কেন আমার শরীর মেনটেন করতে গেলে এটা লাগে। শীতকালে রাত যেহেতু দীর্ঘ হয়, আমরা বলবো যে খুব বেশি রাত না জাগা, এবং রাত জাগলেও আমাদের ঘুমার সময়টাকে কিন্তু আমাদের ঠিক মতো করে পরিমিত সময়ে ঘুমোতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা আগে বলছিলাম যে ঘুমের সময় অতিরিক্ত জামা কাপড় পরে না ঘুমানোটাই বেটার। খুব টাইট জামা কাপড় পরে না ঘুমানো ভালো, এবং প্রয়োজনীয় যতটা শীত বস্ত্র সেটা পরা উচিত, অপ্রয়োজনীয় শীত বস্ত্র না পরাটাই ভালো। শীতকালে যেটা অসুবিধা হয়, আমরা শীতকালে আমাদের অভ্যেসবশত স্নানের পরিমাণ কমিয়ে দিই, প্রতিদিন স্নান করি না, এবং আরো যেটা ব্যাপার হয় শীতকালে ধুলোর পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। এই ধুলো পরিমাণ বেড়ে যাওয়ার জন্য চুলে কিন্তু অত্যন্ত ময়লা পড়ে। সেই কারণে আমরা যদি আমাদের চুলকে নিয়মিত পরিষ্কার না রাখি তাহলে এই সময় কিন্তু চুলের মধ্যে ধুলো জমে খুশকির প্রবণতা বাড়তে পারে, এবং এই খুশকির প্রবণতা যদি বাড়ে তাহলে চুল ওঠা বেড়ে যেতে পারে, ত্বকের এবং আমাদের স্ক্যাল্পের মানে মাথার চামড়ার অন্যান্য অসুখ হতে পারে। এই ক্ষেত্রে আমরা বলবো প্রথম কথা চুলে তেল দেওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা, এই সময় সপ্তাহে অন্তত 3 দিন শ্যাম্পু দেওয়া খুবই জরুরি। যারা প্রতিদিন বাইরে বেরোন, প্রতিদিন মোটরসাইকেল চালান বা ধুলোয় বেরোন, তারা যদি প্রতিদিন হালকা শ্যাম্পু ব্যবহার করেন তাহলেও কিন্তু ক্ষতি নেই। চুলের যত্ন এই সময় নিতেই হবে।
এই সময় যারা প্রচুর পরিমাণে বাইকে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ভাবেই হেলমেট পরতে হবে। হেলমেট পরা ছাড়াও এই সময় যেহেতু বাইরে থেকে প্রচুর পরিমাণে ধুলো, ধোঁয়া, অ্যালার্জেন উঠতে পারে, চোখে প্রয়োজনীয় মতো চশমা কিংবা সানগ্লাস পরা খুবই জরুরি। এবং এই সময়টায় যদি তারা একটা মাস্ক ব্যবহার করেন তাহলে কিন্তু শ্বাসতন্ত্রের অসুখ এবং ঠান্ডার হাত থেকে তারা কিন্তু নিজেদের রক্ষা করতে পারেন। এই সময় যারা বাইক চলেন এই ঠান্ডা হাওয়াতে খুব সহজেই তাদের কিন্তু নানা অ্যালার্জেনের ফলে প্রচন্ড হাঁচি, সর্দি, নাক জ্বালা, নাক বন্ধ হয়ে যাওয়া এগুলি হতে পারে। এই সময় আরেকটা জিনিসও দেখা যায়, কানের ইনফেকশন দেখা যায়। আমাদের কানের ইনফেকশনটা অনেক সময় গলা থেকে আসে, সেই জন্য যাদের নাকের ভেতরে যাদের পলিপ রয়েছে কিংবা নাকের হাড় বাঁকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নাক আটকে গিয়ে আমাদের যে একটা নাক এবং গলার সংযোগকারী যে নলটি আছে ইউস্টেশিয়ান টিউব, সেটি বন্ধ হয়ে গিয়ে খুব সহজেই কিন্তু মধ্যকর্ণের ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা বলছি দরকার হলে নাকের ড্রপ, স্যালাইন, নেজাল ড্রপ ব্যবহার করা কিংবা প্রয়োজন মতো একটুখানি নুন জলে গার্গেল করা, কুলকুচি করা, এগুলো কিন্তু খুবই উপযোগী হতে পারে। এই সময়ে কিন্তু অদ্ভুতভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়তে পারে। এই ডায়রিয়াটার মূল কারণ হচ্ছে রোটা ভাইরাস ভ্যাকসিন। রোটা ভাইরাসের জন্য ডায়রিয়াটা হয়। এখন রোটা ভাইরাসের ভ্যাকসিন আমরা সব বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি। যদি ডায়রিয়া হয় খুব দ্রুত ব্যবস্থা নিতে পারে, না হলে কিন্তু বাচ্চাদের জলশূন্যতা হতে পারে। এবং বড়দের ক্ষেত্রে একটু আগেই বলছিলাম অত্যন্ত মুখরোচক খাবার খাওয়া, হাঁটাহাঁটি না করা, এই সব কারণে কিন্তু এই সময় ডায়রিয়ার প্রকোপ অত্যন্ত বাড়তে পারে। খুব সহজেই উল্টোপাল্টা খাওয়ার জন্য চূড়ান্ত অ্যাসিডিটি হতে পারে, গলা জ্বালা করতে পারে। এই সবগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে, আমাদের লাইফস্টাইলটাকে ঠিক মতো রাখতে হবে এবং যদি কারো ডায়রিয়া হয় যত দ্রুত সম্ভব জলশূন্যতার দিকে নজর রাখতে হবে এবং সেটা না হলে চিকিৎসকের কাছে যেতে হবে। অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে আমরা সবসময় সাবধানে থাকতে বলবো। এই সময় অন্তঃসত্ত্বা মায়েদের আমরা বলবো হঠাৎ ঠান্ডাতে এক্সপোজ যারা তাতে না হন, ঠান্ডা জায়গায় ঠিকমতো প্রোটেকশন ছাড়া না যেতে বলবো। যখন বাচ্চা থাকে মায়ের পেটে তখন কিন্তু সত্যি তাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা হলেও কমে যেতে পারে। অতএব তাদের আমরা ঠিকমতো নজরে রাখতে হবে, তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর রাখতে হবে, পুষ্টিকর খাদ্য উপযুক্ত পরিমাণে খেতে হবে। এই শীতকালে আমরা অনেক সময় অতিরিক্ত গুরু ভোজন করে ফেলি। শীতকালে গুরু ভোজনটা কিন্তু একেবারেই ঠিক হবে না, এটা মাথায় রাখতে হবে। শীতকালে যেটা আরেকটা হয়, আমাদের প্রথম যখন শীত পড়ে তখন কিন্তু দেখা যায় এই ঠান্ডা লাগা অর্থাৎ কমন কোল্ড, হাঁচি, নাক থেকে জল পড়া, জ্বর, যেহেতু ভাইরাল ইনফেকশন সেই জন্য প্রচন্ড গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, এইগুলি কিন্তু প্রথম শীতে হতে পারে। বেশি শীত পড়ে গেলে কিন্তু আমাদের অসুখ কমে যায়। এই সময় আমরা অতিরিক্ত প্রথমেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে না বলবো। বাড়িতে আমরা জ্বর, গা হাত ব্যথার জন্য উপযুক্ত পরিমাণে ওভার দ্য কাউন্টার প্যারাসিটামল জাতীয় ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্যারাসিটামল জাতীয় ওষুধ জ্বরের ক্ষেত্রে আমরা নিশ্চিন্তে দিনে 4 বার ব্যবহার করতে পারি। একবার ব্যবহার করার পরে অন্তত 5 ঘন্টা পরে দ্বিতীয়বার প্যারাসিটামল জ্বরে কিন্তু ব্যবহার করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে নাক থেকে জল পড়া, হাঁচি এগুলোর ক্ষেত্রে সাধারণ অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ যেমন সেট্রিজিন, লিভোসেট্রিজিন, এইগুলি 2-1 দিন ব্যবহার করা যেতে পারে। স্যালাইন নেজাল ড্রপ, বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো স্যালাইন মানে নুন জলের নেজাল ড্রপ, এইটা কিন্তু আমরা এই সময় বারবার ব্যবহার করতে পারি। তাহলে তাদের নাক এবং ইউস্টেশিয়ান টিউব পরিষ্কার থাকতে পারে, ইনফেকশন কম হয়। কিন্তু যদি এটা ক্রনিক হয়, বাচ্চার শ্বাসকষ্ট থাকে, বাচ্চার জ্বর 2-3 দিনের মধ্যে না কমতে থাকে বা অন্যান্য অসুবিধা দেখা যেতে থাকে, তাহলে কিন্তু আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাব। অবশ্যই দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক বা দোকানদারকে জিজ্ঞাসা করে, পাশের বাড়ির লোককে জিজ্ঞাসা করে অ্যান্টিবায়োটিক নেব না। শীতকালে আমরা অনেক সময় রুম হিটার ব্যবহার করি।
ঘর গরম করার জন্য এমনি হিটার ব্যবহার করি, বা হাত পা গরম করার জন্য চাটুতে কাপড় চোপড় রেখে সেঁক দেওয়ার ব্যবস্থা করি, এগুলো শীতের জন্য ব্যবহার করি, গরম জল করি। এই জন্য কিন্তু আমরা কারেন্ট এবং গ্যাসের ব্যবহার, কয়লার ব্যবহার করি। এই সময় কিন্তু এই সতর্কতাও রাখতে হবে যাতে এর ফলে বিদ্যুৎ জনিত শক না খেতে হয়। আমাদের যন্ত্রপাতিগুলো ঠিকভাবে রাখতে হবে যাতে কারেন্ট লিক না করে এবং কোনোভাবে এই দগ্ধ না হয়ে যায়, পুড়ে না যায়। এ ব্যাপারে বলে রাখি, যদি কোনো রকম ভাবে কোনো জায়গা ছ্যাঁকা লেগে যায়, গরম জল পড়ে যায় বা পুড়ে যায়, খুব দ্রুত কিন্তু সেখানে অত্যন্ত বেশি পরিমাণে ঠান্ডা জল প্রথম থেকেই বারবার ঢালতে হবে। এটা কিন্তু একেবারে প্রথম সতর্কতা। বারবার ঠান্ডা জল ঢেলে তারপরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তথাকথিত পেস্ট, আলুর টুকরো এইগুলি লাগানোর কোনো প্রয়োজন নেই, লাগালে ক্ষতি হবে। ডায়মন্ড হারবার থেকে কাজল পুরকাইতের রিপোর্ট, সংকল্প নিউজ।